আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে 10 কাঠার 3টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ 23 জনের বিরুদ্ধে দুদকের করা 3টি মামলার রায় আজ ঢাকার বিশেষ জজ আদালত 5-এ এসব রায় ঘোষণা করা হবে। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করছেন দুদকের কৌঁসুলি। মমিন হোসেনের সহায়তায় সাদিয়া কানিজের রিপোর্ট। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার 2 সন্তান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে গত জানুয়ারিতে পৃথক 3টি মামলা করে দুদক। গত 10 মার্চ এসব মামলায় তদন্ত শেষে এ 3 জন সহ 23 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় সংস্থাটি। আর গত 31 জুলাই অভিযোগ গঠন করে আদালত। গত 4 মাসে এসব মামলায় সাক্ষ্য দেন 91 জন। তবে সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে এসে 29 অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন রাজুক কর্মকর্তা খুরশিদ আলম। তিনি খালাস পাবেন বলে আশা তার আইনজীবীর। 23 নভেম্বর দুদক ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হয়। চার্জ গঠন করার পরে আমরা এই মামলাটা প্রমাণ করার জন্য যে সকল সাক্ষী প্রয়োজন আমরা সেই সব সাক্ষী আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি উইথ ডকুমেন্টস। দুদকের আশা এসব মামলায় শেখ হাসিনা সহ সব আসামির যাবজ্জীবন কারাদণ্ড হবে। ওনার বাবার সম্পত্তি উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, ওনার গুলশানে বাড়ি আছে, সেই সম্পত্তি ওনার আয়কর নথিতে প্রদর্শন করা আছে। এরপরেও এই প্লটটা অন্যায়ভাবে আবদারের বশবর্তী উনি পেয়েছেন এবং উনি নিজ দখলে আবার রেজিস্ট্রি করে নিয়েছেন। প্রমাণ করতে সমর্থ হয়েছি। আমরা আশা রাখি দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে যে আইনের সর্বোচ্চ সাজা আমরা প্রত্যাশা করি। একই অভিযোগে শেখ হাসিনার বোন রেহানা এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী সহ 17 জনের বিরুদ্ধে 1 ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এছাড়া রেহানার 2 সন্তান রাদওয়ান ও আজমিনার বিরুদ্ধে আরও 2 মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। পূর্বাঞ্চলে হাসিনা পরিবারের অবৈধ প্লট নেওয়ার মামলার রায় আজ। দর্শক, বিশেষ জজ আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, শেখ হাসিনা ও তার পরিবারের অবৈধ প্লট নেওয়ার মামলার শুনানি কখন শুরু হতে পারে? আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সিনথিয়া, আমি প্রথমে বলে রাখি রাজুকের পৃথক 3 মামলায় যে প্লট বিরোধের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব অজিত জয় এবং তার মেয়ের বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছে এবং সেখানে কিন্তু 91 জন সাক্ষ্য দিয়েছে। সেখানে রাজুকের কর্মকর্তা রয়েছেন, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা রয়েছেন, পাশাপাশি গণভবনের কর্মকর্তারাও রয়েছেন। এছাড়া যারা বাদী রয়েছেন দুর্নীতি দমন কমিশনে, তারাও এই মামলার সাক্ষ্য দিয়েছেন এবং এই পৃথক 3 মামলায় যে অভিযোগটি আনা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী তার ক্ষমতার অপব্যবহার করে তিনি তার পরিবারের নামে এবং তার বোনের পরিবার নামে প্লট নিয়েছেন। রাজুকের 3টি প্লট শেখ হাসিনা জয় পুতুলের নামে এবং সেখানে যে হলফনামা দেয়া হয়েছে সেটা মিথ্যা হলফনামা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে রাজধানী ঢাকার ধানমন্ডিতেই শেখ হাসিনার স্বামীর নামে যে প্লটটি রয়েছে সুধাসদনে, সেই তথ্য গোপন করেছে হলফনামার। পাশাপাশি রাজুকের যেই আইন রয়েছে, অর্থাৎ প্লট বরাদ্দ নিয়ে সে আইন রয়েছে, বিধিমালা রয়েছে, সেটিও তারা লঙ্ঘন করেছে। কারণ সেখানে বলা হয়েছে ঢাকা শহরে কারো নামে যদি প্লট থাকে অথবা রাজুক বা সরকারি প্লট যদি কেউ বরাদ্দ দেয়, বরাদ্দ দিলে দ্বিতীয়বার তারা আবেদন করতে পারবেন না। সেখানকার ক্ষমতার অপব্যবহার করে রাজুকের নীতির 9 লঙ্ঘন করেছে শেখ হাসিনা। এই মামলার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, এখানে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। যদিও এই মামলার একমাত্র আসামি গ্রেপ্তার হয়েছে রাজুকের সদস্য খুরশিদ আলম, বাকিরা যারা আসামি রয়েছেন সবাই পলাতক রয়েছে। আজ 11টার পরে আদালত বসবে এবং শুরুতে এই রায়টি ঘোষণা হবে। এই অবস্থায় কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে আদালত প্রাঙ্গণে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, বিজিপি রয়েছে এবং কোনো ধরনের যদি অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু সজাগ রয়েছে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। সড়ক পরিবহন আইন 2018 দিয়ে দেশে নিরাপদ সড়ক নিশ্চিত সম্ভব নয় বলে মনে করেন
বিশেষজ্ঞরা। তারা বলছেন আইনটিতে নিরাপদ সড়ক নিশ্চিতের বিষয়টি উপেক্ষিত, তাই নিরাপদ সড়কের জন্য আলাদা একটি আইন জরুরি। সড়ক পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন তারা। নাজিব ফরাইজির ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। 2018 সালের 29 জানুয়ারি রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরও 10 শিক্ষার্থী। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের নামে। সারা দেশে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে 1983 সালের মোটর ভেহিকেল অর্ডিন্যান্স সংশোধন করে সড়ক পরিবহন আইন 2018 কার্যকর করে সরকার। এর 4 বছর পর 2022 সালে জারি হয় আইনের বিধিমালা। দুর্ঘটনা ও প্রাণহানি কমানোর ক্ষেত্রে প্রণীত আইন ও বিধিমালার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন আইনটি মূলত পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্রিক। নতুন আইনের মোট 126টি ধারার মধ্যে মাত্র 2টিতে সরাসরি সড়ক নিরাপত্তার কথা স্থান পেয়েছে। এটা নিঃসন্দেহে সড়কে মানুষের জীবনমালের নিরাপত্তা দিতে পারে না, কারণ এটা সেফ সিস্টেম বেসড অ্যাপ্রোচের ভিত্তিতে করা হয়নি। এই আইনটা করা হয়েছে পরিবহনকে কিভাবে সুচারু রাখা যায়। শাস্তিও বাড়ানো হয়েছে এবং জরিমানাও বাড়ানো হয়েছে, কিন্তু প্রয়োগ করা হয় না। প্রয়োগ করা হয় এবং সেটার মধ্যেও কিন্তু আবার ম্যানেজেবল সিস্টেমে প্রয়োগ করা হয়, যার ফলে এটার ধার আমরা পাচ্ছি না। এছাড়া 167টি বিধির মধ্যেও নিরাপত্তারগুলো বেশ সংক্ষিপ্ত। গতিসীমা, সিটবেল্ট, রক্তে অ্যালকোহল ও নেশাদ্রব্য সহ অনেক বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই, অথচ যেগুলো দুর্ঘটনা বন্ধের প্রধান নিয়ামক। রাস্তার যে নিরাপত্তা ফিচার থাকা উচিত, যানবাহনের নিরাপত্তার জন্য যা যা ফিচার লাগে সেই ফিচারগুলো এখানে নাই। মদ্যাবস্থায় গাড়ি চালাতে গেলে তিনি যে সেবন করেছেন সেটা প্রমাণের জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো বিস্তারিতভাবে বলা নাই। বিশেষজ্ঞদের মতে বিদ্যমান আইন নিরাপত্তার দিক থেকে পর্যাপ্ত নয়। আমরা নতুন আইনে বলছি যে এটা আনতে হবে, এবং এগুলো না আনলে কোনোদিনই আমরা এই রোড ক্র্যাশের সংখ্যা কমাতে পারবো না, এবং এই রোড ক্র্যাশে যে আমার জিডিপির 5 থেকে 12% ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির থেকেও আমরা জাতিকে মুক্ত করতে সক্ষম হব না। বিষয়টি স্বীকার করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান জানান, বিষয়টি আমলে নিয়ে নতুন আইন প্রণয়নের কাজ শুরু করেছেন তারা। আমি মনে করি আইন করার প্রয়োজনীয়তা আছে, সেই পথ ধরেই কিন্তু রোড সেফটি আইন করার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। সড়ক দুর্ঘটনা শুধু জানমালের ক্ষতিই করছে না, দেশের অর্থনীতিকেও পঙ্গু করে দিচ্ছে। তাই যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও কঠোরভাবে প্রয়োগ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। 3 দফা দাবিতে আজ থেকে ফের পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচিতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। এতে দেশের 65,500 বিদ্যালয়ে আবারও ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে। বুধবার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রবিবার থেকে তাদের লাগাতার কর্মবিরতি শুরু হওয়ার কথা থাকলেও তা এগিয়ে 27 নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। সহকারী শিক্ষকদের 11তম গ্রেড সহ 3 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি চলবে। উত্তরাঞ্চলে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। পাবনার পদ্মা তীরবর্তী ঈশ্বরদীতে বাড়ছে শীত। দুপুরে গরম থাকলেও সকাল ও সন্ধ্যায় ঠান্ডা অনুভূত হচ্ছে। ভোর 6টার দিকে ঈশ্বরদীতে 14.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনাজপুরের হিলিতে সারাদিন রোদ থাকলেও বিকেল থেকে শীত বাড়ে। কুয়াশা কম থাকলেও শীত অনুভূত হচ্ছে কুড়িগ্রামে। সপ্তাহ জুড়ে এ জেলায় 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে তাপমাত্রা। ভূমি
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি টিম। বুধবার রাত 8:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ফখরুল আমিনের নেতৃত্বে 6 সদস্যের একটি টিম এসব এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা ভূমিকম্পে সাবস্টেশনের ভেঙে যাওয়া বিভিন্ন মেশিনারির তথ্য সংগ্রহ করেন। পরে তারা বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত 11টি আবাসিক ভবন ও বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ও পরিদর্শন করেন। ব্রিকের তৈরিগুলায় আপনার পুরো ছাদের লোড, মানুষের লোড, স্ল্যাব সব আপনার ওয়ালের মধ্যেই আসে, ব্রিকের মধ্যে। আর আরসিসি বিল্ডিংয়ে সব লোড আপনার স্ল্যাব থেকে বিমে যায়, বিম থেকে কলমে যায়, তারপর মাটিতে যায়। ওইখানে ওয়ালের ফাটল খুব একটা ভয়ের কিছু নাই, কিন্তু আপনার ব্রিক স্ট্রাকচারে ফাটল একটু ভয়েরই। অপরিকল্পিত নগরায়ন বছরান্তে অগ্নিকাণ্ডের সংখ্যা বাড়াচ্ছে। মানুষ ও নগর বাঁচাতে সবকিছু হ্রাস টেনে ধরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিক সময়ের তুলনায় শীতে আগুনের ঘটনা বাড়লেও দায়সারা তদন্ত না করে প্রকৃত কারণ উদ্ঘাটনের তাগিদ তাদের। নাশকতার প্রশ্নটিও এড়িয়ে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। কড়াইল বস্তিতে আগুন লাগা প্রতি বছরের নিয়মিত ঘটনা। কোনো বছর দুবারও লেগেছে। পুড়ে ছাই হয়েছে নিম্নবিত্তের স্বপ্ন, মাথা গোজার ঠাঁই, ঘটেছে প্রাণহানিও। শীতের মৌসুম শুরু হয়েছে, এরই মধ্যে ঘটে গেছে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ড। ঢাকার বিমানবন্দর, চট্টগ্রাম ইপিজেড যার মধ্যে অন্যতম। বছরান্তে সংখ্যাটা বেড়েই চলছে। বিশেষজ্ঞরা বলছেন এটি থামবে না যদি না বন্ধ করা হয় অপরিকল্পিত নগরায়ন। ঘিঞ্জি অবস্থায় বাড়ি, অনেক বড় বড় ভবন হয়ে গেছে, ফায়ার ফাইটার ঢোকার কোনো ব্যবস্থা নাই, জরুরি অবস্থায় পানি পাওয়ার কোনো ব্যবস্থা নাই, জলাশয় নাই, কিন্তু হাজার হাজার ভবন, মানে নিরাপত্তা যেটা থাকার কথা, জননিরাপত্তা, তার কিছুই নাই। উন্নত বিশ্বে বা অন্যান্য জায়গায় যেটা থাকে যে আপনার যে কোনো জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার হাইড্রেন্ট লাইন আছে, যাই সেখান থেকে হাইড্রেন্টের সাথে কানেক্ট করে ফায়ার ফাইট করতে পারে। আমাদের কিন্তু সব জায়গায় পানির উৎস খুঁজতে হয়। অনেক বিল্ডিংয়ে পানির আপনার কানেকশান আছে, অনেক জায়গায় নাই, ফায়ার হাইড্রেন্ট নাই। ফলে এটা আমাদের মানে সামগ্রিকভাবে একটা বড় দুর্বলতা আর কি। স্বাভাবিক সময়ের তুলনায় শীত মৌসুমে বাতাসে আর্দ্রতা কম থাকা এবং সবকিছু বদ্ধ অবস্থায় থাকার ফলে অগ্নিকাণ্ড বেশি ঘটে। কেবল বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস লিকেজের গল্প না বলে প্রকৃত কারণ উদ্ঘাটনে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কড়াইল বস্তির মতো জায়গায়, এত ঘনবসতিপূর্ণ জায়গায় এত মানুষ এখানে থাকে, এই জায়গাগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এখানে প্রচুর ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে, এখানে প্রচুর গ্যাসিয়াস কম্পোনেন্ট আছে, সিলিন্ডার ব্যবহার করে। বাসাগুলো এমনভাবে কানেক্টেড, আপনার একটা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দেখা যাচ্ছে যে এটা দ্রুত ছড়ায় পড়ছে। ফায়ার সার্ভিস আস্তে আস্তে এত বড় আকার ধারণ করলে তখন দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের আর কিছু করার থাকে না। এত ভয়াবহ অগ্নিকাণ্ড শুধুমাত্র শর্ট সার্কিট থেকে হয়, তারপরে আমাদের ফায়ার সার্ভিস আসতে দেরি করে, গল্পগুলো একই রকম, কিন্তু ডেভাস্টেশন তো অনেক বেশি, ধ্বংসযোগ্য অনেক বেশি। কেন আমরা অগ্নিকাণ্ডগুলো দ্রুততার সাথে নিভাতে পারি না এবং কেন অগ্নিকাণ্ডগুলো এত বড় হয়ে যাচ্ছে, তার পেছনে কোনো অভ্যন্তরীণ বা মানে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কিনা, সব কিছু মিলেই মনে হয় অগ্নিকাণ্ডগুলোকে দেখা উচিত। নগর পরিকল্পনা ও নিরাপত্তায় জড়িত সংস্থাগুলোকে দায়বদ্ধতার আওতায় আনার জোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। খান আলামিন, RTV, ঢাকা। হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 44-এ। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 279 জন। এছাড়া গুরুতর অবস্থায় আছেন আরও 45 জন। আগুনের মাত্রা সবচেয়ে ভয়াবহ ক্যাটাগরি 5 পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে আগুন সম্পূর্ণভাবে না নিভলেও নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। চীনের বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের উত্তরাঞ্চলের তাইপো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই কমপ্লেক্সে মোট 8টি ভবন রয়েছে। ভবনগুলোতে অ্যাপার্টমেন্ট প্রায় 2000। এসব অ্যাপার্টমেন্টে 4600-এর বেশি বাসিন্দা বাস করেন। এই অগ্নিকাণ্ডে প্রথমে 3টি আবাসিক ভবনের বাঁশের মাচায় আগুন ধরে যায়, পরে তা কমপ্লেক্সের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।
এই আগুনের মাত্রা সবচেয়ে ভয়াবহ লেভেল 5 ছুঁয়েছে। আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর প্রায় 800 সদস্য। আমি এটি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার মনে হয় না হংকংয়ের এমন আগুনের অভিজ্ঞতা আছে। একের পর এক সব আগুনে পুড়ে গেছে। এটা সত্যিই মর্মান্তিক। আমি আশা করি সরকার স্পষ্ট ব্যাখ্যা দেবে এবং যথাযথ ব্যবস্থা নেবে, কারণ এটি কেবল একটি বা দুটি ইউনিটের কথা নয়, এতে প্রায় পুরো একটি আবাসিক এলাকা জড়িত। এদিকে আগুন নেভাতে গিয়ে 37 বছর বয়সী হো হুয়াং হো নামে এক ফায়ার ফাইটারও নিহত হয়েছে। তাকে সাহসী বীর হিসাবে উল্লেখ করেছে অগ্নি নির্বাপক বিভাগ। পুলিশ জানিয়েছে, দায়িত্বে অবহেলার অভিযোগে এখন পর্যন্ত নির্মাণ প্রতিষ্ঠানের 3 জনকে আটক করা হয়েছে। এছাড়া কমপ্লেক্সের নিরাপত্তা জাল, ক্যানভাস ও প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি বলেও জানিয়েছে পুলিশ। আব্দুল মালেক, RTV। বহুল প্রত্যাশিত মাওলানা ভাসানী সেতু চালু হলেও পুরোপুরি সুফল পাচ্ছে না কুড়িগ্রামবাসী। নির্মাণাধীন সংযোগ সড়কের কাজ শেষ না হয় মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এছাড়া সরু সড়ক ও একাধিক ঝুঁকিপূর্ণ বাঁক থাকায় সড়কটিতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। জনভোগান্তি কমাতে সড়কগুলোর প্রশস্ত বাড়িয়ে নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের। কুড়িগ্রাম দক্ষিণ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। উত্তরের জনপদের মানুষের প্রত্যাশা পূরণে তিস্তা নদীর কুড়িগ্রামের চিলমারি হরিপুর সংযোগস্থলে নির্মাণ করা হয় মাওলানা ভাসানী সেতু। এতে কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে কমে আসে ঢাকা বগুড়ার দূরত্ব। তবে সংযোগ সড়কের কাজ অসম্পূর্ণ হওয়ায় কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না স্থানীয়রা। ইট খোয়া বিছানো সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। পুরনো নকশায় 2 লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে তা 18 ফুট করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নকশায় চিলমারি অংশে তৈরি হয়েছে অন্তত 20টি বিপজ্জনক বাঁক। ঝুঁকিপূর্ণ সড়কটিতে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ায় আতঙ্কিত স্থানীয়রা। চিলমারি থেকে হরিপুর ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা খুবই খারাপ। গাড়ির চাকা টাকা খুলি দেওয়া পড়ে যায়, কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়। আমরা সরকারের কাছে এই রাস্তাটা আমরা কাজ চাই অতি তাড়াতাড়ি। রোগী যদি এখানে নিয়ে যাই, রোগীর অবস্থা শেষ হয়ে যায়। গাইডওয়াল নাই, ভাঙি যাওয়া নিচ্ছে, অ্যাক্সিডেন্টের ভয়, এত ভোগান্তি আমরা সহ্য করতে পারতেছি না। ব্রিজটা করছে ঠিক আছে, রোডটা একটু ক্লিয়ারটা করুক তাড়াতাড়ি, রোডটা ভালো হলে আরো সুন্দর যাওয়া আসা সুবিধা হয়। দ্রুত সড়কটির নির্মাণ কাজ শেষ হবে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। ইতিমধ্যে 4250 কিলোমিটার শেষ হয়ে গেছে, 750 মিটার রাস্তা কাজ চলমান আছে, অতি সত্ত্বই কাজটি শেষ হয়ে যাবে। 1.49 কিলোমিটারের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় 900 কোটি টাকা। স্বপ্নের সেতুটির সুফল ছড়িয়ে দিতে উন্নত যাতায়াত ব্যবস্থা নিশ্চিতের দাবি উত্তরের বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV। জাহাজের নোঙরের সঙ্গে লেগে গজারিয়া নদীর তলদেশে সাবমেরিন কেবল ছেড়ায় বরিশালের মেহেন্দিগঞ্জে লোডশেডিং অনেক মাত্রায় বেড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলাটির প্রায় 5 লাখ বাসিন্দা। স্থানীয়রা বলছেন, সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি তাদের। বরিশাল থেকে আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। বরিশাল জেলার সবচেয়ে দুর্গম উপজেলা মেহেন্দিগঞ্জ। 13টি ইউনিয়ন আর একটি পৌরসভা নিয়ে গঠিত এই জেলার চারপাশ নদী বেষ্টিত দ্বীপ হওয়ায় বিদ্যুৎ সরবরাহ করতে ব্যবহার করা হয়েছে সাবমেরিন কেবল। তবে জাহাজের নোঙরের আঘাতে কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ঘটছে লোডশেডিং। কেবল ছিঁড়লে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করতে কখনো 7 দিন, আবার কখনো 20 দিনের বেশি সময় লাগে। ফলে চরম দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থী সহ ব্যবসায়ী ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে। আর্থিক ক্ষতির মুখে পড়ছেন পাতারহাট সহ স্থানীয় বেশ কয়েকটি বাজারের ব্যবসায়ীরা। জাহাজগুলো নোঙর করে, এই নোঙর করার পরিপ্রেক্ষিতে প্রায় সময় আমাদের এই তারটা ছিঁড়ে যায়। দুর্ঘটনা হলে একসাথে দেখা গেছে 8 দিন 9 দিন কারেন্ট থাকে না। চিকিৎসা খাতে সমস্যা হচ্ছে, যেরকম একজনের হাত ভাঙা নিয়ে গেল, বিদ্যুতের সমস্যার কারণে সে এক্সরে করতে পারতেছে না। বিদ্যুতের সমস্যার কারণে আমাদের ছাত্রদের লেখাপড়া বিভিন্ন সময় অনেক ঘাটতি হয়ে থাকে। ব্যবসা বাণিজ্য সমস্যা হয়, অনেকে মুরগির ফার্ম দিচ্ছে, এতে বিদ্যুৎ না থাকলে এই সমস্যা হয়। টাওয়ারের মাধ্যমে যদি উপর দিয়ে আসে তাহলে আমরা একটা নিরাপদে বিদ্যুৎটা পাবো। তবে টাওয়ার স্থাপনের বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। একটা সাবমেরিন কেবল ডিফেক্ট হলে এবারে 7-8 দিন বন্ধ থাকে, এটা হচ্ছে খুবই বিব্রতকর একটা অবস্থা। তো এখন আমাদের আরবি একটা কমিটি গঠন করছে, সেই কমিটির লোকজন আসছিল কয়েকদিন আগে, এসে তারা সার্ভে করে গেছে। আপনার নলবুনিয়া থেকে টাওয়ার করতে পারে, অথবা এই দিক থেকে আপনার ভোলার বিদ্যুৎ থেকে টাওয়ার করতে পারে। সাদেকপুরেও আসছিল, আমি সেখানে ছিলাম। তো টাওয়ার চালু হলে তখন এই সমস্যাটা থাকবে না আর কি।
মেহেন্দিগঞ্জবাসীর চাওয়া অতি দ্রুত টাওয়ার স্থাপনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার মান বৃদ্ধি করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবরার মাহি, RTV। সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে তৈরি হচ্ছে বাহারি রকমের গামছা, তবে রং সুতার দাম বৃদ্ধি আর সিন্ডিকেটের কারণে আগের মতো গামছা তৈরি করে পুষিয়ে উঠতে পারছেন না তাঁতিরা। শিল্পটি টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণের দাবি জানান তারা। সিরাজগঞ্জ সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বাঙালির অতি প্রয়োজনীয় টুকরো কাপড়ের নাম গামছা। কালের বিবর্তনে অনেকে গামছার পরিবর্তে তোয়ালে ব্যবহার করলেও গামছার চাহিদা এতটুকু কমেনি। আর সেই চাহিদা মাথায় রেখে সিরাজগঞ্জ সদর, বেলকুচি, পাঁচলিয়া, নকলা, পাইকোষা, আমডাঙ্গা সহ বিভিন্ন অঞ্চলে তৈরি হচ্ছে বাহারি রকমের গামছা, যার চাহিদা রয়েছে দেশ ও দেশের বাইরে। তবে রং সুতার দাম বৃদ্ধি আর সিন্ডিকেটের কারণে আগের মতো গামছা তৈরি করে পুষিয়ে উঠতে পারছেন না তাঁতিরা। রং সুতার দাম বেশি, সেই জন্য মহাজনরা বেশি বেশি চালায় না। আর যদি রং সুতার দাম কম হইতো তাহলে আবার মহাজন করে চলতো, আবার আমার ঘরে কাজ দিত। রং সুতা যদি মানে আপনি নিমন্ত্রণ না নেয় দেখা যাবে আগামী 1-2 বছরের মধ্যে তাঁতি আমার মনে হয় আরো অর্ধেক হারা যাবে। সপ্তাহের শুক্র মঙ্গলবার বসে পাঁচলিয়া গামছার হাট। রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানের পাইকাররা কিনে নেন এই গামছা। প্রায় 100 বছরের প্রাচীন এই হাটে 2 থেকে 3 কোটি টাকার গামছা ও সুতা বিক্রি হয়ে থাকে। আগে সুতার দাম কম ছিল, গামছার দাম মোটামুটি ভালো আছিল, গামছার চাহিদা অনেক ভালো আছে। আমরা বিক্রি করতে পারতেছি না, বাজারে আসলে কাপড় ফেরত নেওয়া যায় না। যে দামে বিক্রি হচ্ছে তাতে তাঁতিদের সুতার যে দাম ওই দামের তুলনায় তাঁতিদের লাভ হচ্ছে না। সরকার যদি এটা সহজ শর্তে একটু ঋণ করার ব্যবস্থা করে দিত তাহলে আমাদের তাঁতিগুলো। এদিকে গামছা শিল্প টিকিয়ে রাখতে কারিগরদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা জানান এই কর্মকর্তা। আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে এবং আমাদের খুবই শীঘ্রই সিরাজগঞ্জে তাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হবে এবং সেটার কাজ অলমোস্ট শেষ পর্যায়ে। তাঁতের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি কারিগরদের। নাদিরা সুলতানা, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।